সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বুয়েট 2018-19 সেশনে আসা যে আমাদের রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর কম্বাইন্ড একটা সার্কিট দেওয়া ছিল, যেটাকে আসলে বলা হয় একসাথে আরসি কম্বিনেশন বা আরসি সার্কিট বলা হয় এগুলোকে। সো এই আরসি সার্কিট রিলেটেড প্রবলেমটা আজকে আমরা সলভ করব বেসিক কনসেপ্ট সহ, ঠিক আছে? তো আমরা আগে প্রথমত আরসি যে সার্কিট এইটা সম্পর্কে জানার চেষ্টা করব, দেন এসে আমরা এই যে কোয়েশ্চেন এটা সলভ করব। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে কোয়েশ্চেনটা আছে না, এই কোয়েশ্চেনটা আইআইটি 1986 সালেও এসেছিল। তো সেটা যাই হোক, আমরা আগে আরসি যে সার্কিট, এই সার্কিটের কনসেপ্টটা জানার চেষ্টা করি। আরসি সার্কিট কি জিনিস? তো আমি কি বললাম? আরসি সার্কিট, তাই না? আর সি সার্কিট। এখানে আর বলতে বোঝানো হয়েছে রেজিস্টর। আর বলতে আমরা বুঝবো কি? রেজিস্টর বা রোধ। আর সি বলতে আমরা কি বুঝবো? সি বলতে আমরা বুঝবো ক্যাপাসিটর। সি বলতে আমরা বুঝবো ক্যাপাসিটর, বাংলায় কি? ধারক। তো প্রথমত আমরা যে ক্যাপাসিটরের কনসেপ্ট খুব সহজে একটু জানার চেষ্টা করি। ক্যাপাসিটর আসলে কি করে? ক্যাপাসিটর আসলে এই দুইটা পাথ, তাই না? এরকম একটা পাথ, আর তার পাশে সমান্তরাল আরো একটা পাথ এভাবে থাকে। এর সাথে এইভাবে একটা তার লাগানো, আর এটার সাথে এভাবে একটা তার লাগানো। ক্যাপাসিটরে কি হয়? চার্জ জমা থাকে। কিভাবে চার্জ জমা থাকে? আমার এই ক্যাপাসিটর যদি একটা ব্যাটারির সাথে যুক্ত থাকে, মনে করি এটা আমাদের ব্যাটারি, এই যে একটা ব্যাটারি আমরা যুক্ত করে দিলাম মনে করো। অবশ্য একটা ডিসি ব্যাটারি, বুঝছো? ব্যাটারি তো ডিসি সোর্স হয়, এটা আমরা সবাই জানি। তো ব্যাটারির মনে করো এটা পজিটিভ প্রান্ত, এটা মনে করো নেগেটিভ প্রান্ত। তো আমরা কি জানি? ক্যাপাসিটর কি চার্জ ধরে রাখে। তার মানে ক্যাপাসিটরের এই দুই প্রান্তে, এই প্রান্তে মনে করো পজিটিভ চার্জ ধরে রাখবে, আর এই প্রান্তে নেগেটিভ চার্জ ধরে রাখবে। বাট আমার প্রশ্ন হলো, এই যে সার্কিট, এই সার্কিটে আরো একটা জিনিস, সেটা হলো এইখানে মনে করো একটা সুইচ থাকবে, ঠিক আছে? এখানে মনে করো একটা সুইচ। এখন কোয়েশ্চেন হচ্ছে, আমরা যদি সুইচ অন করি, সুইচ অন করলাম, তাহলে কি সাথে সাথেই এই ক্যাপাসিটরের এই পাতে পজিটিভ চার্জ চলে আসবে, আর এই ক্যাপাসিটরের এই পাতে নেগেটিভ চার্জ চলে আসবে? এটা কি ইনস্ট্যান্টেনিয়াস হয় নাকি কিছু সময় পরে হয়? তো এটা আসলে ইনস্ট্যান্টেনিয়াসলি হয় না, মানে তাৎক্ষণিকভাবে হয় না। এটা হইতে কিছুটা টাইম লাগে। খুব বেশি যে টাইম লাগে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম না, বাট কিছুটা হলেও টাইম লাগে, একেবারেই হয় না, বুঝছো? তো আমরা ওই কিছুটা সময় পর আর একদম ইনস্ট্যান্ট সময় কি হয়, এই দুইটা ধাপ আলাদা আলাদা করে নিয়ে তারপর শিখব। তার মানে আমি বলতে চাচ্ছি আরসি সার্কিটের আসলে দুইটা স্টেট আছে। আরসি সার্কিট দুইটা স্টেট আছে। একটাকে বললাম আমি স্টেট 1, আর একটাকে ধরলাম আমি স্টেট 2। স্টেট 1 মানে হচ্ছে আমার স্টপ ওয়াচ। মনে করো তুমি একটা স্টপ ওয়াচ নিয়েছো, স্টপ ওয়াচ জাস্ট
ক্লিক করছো, ঠিক আছে, জাস্ট স্টপ ওয়াচটা ক্লিক করেছো, তার মানে জাস্ট সুইচটা তুমি অন করেছো, তখন কি ঘটবে? তো সুইচটা যখন অন করবা সাথে সাথে কিন্তু চার্জ জমা হবে না। সো আমি এই যে ক্যাপাসিটর এভাবে আঁকালাম, আবারও আঁকাই, এটা আমাদের ক্যাপাসিটর আর এটা আমাদের ব্যাটারি। ব্যাটারি একটা বড় একটা ছোট, তার সাথে মনে করো একটা রেজিস্ট্যান্স, একটা রেজিস্টর আছে। বিষয় হলো ক্যাপাসিটরের সাথে তো একটা তার লাগানো থাকে, তাই না? তারে তো রেজিস্টর অলওয়েজ থাকে, একটা রেজিস্ট্যান্সই থাকেই তারে। তো আমরা অলওয়েজ ধরে নিব, আমরা যখন ক্যাপাসিটর আঁকাই আসলে ক্যাপাসিটরের সাথে অলওয়েজ একটা রোধ থাকেই, অলওয়েজ একটা রেজিস্ট্যান্স থাকেই, বুঝছো? কিন্তু এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্টরটা পরে নাই হয়ে যায়। কেন নাই হয় সেটাই আমরা দেখব। তো প্রথমে মনে করো জাস্ট সুইচটা অন করেছি, সুইচ অন করেছি এবং টি সমান 0 টাইম, মানে কেবলই সুইচ অন করেছি। তো তখন কি হবে? তো আমরা জানি এই ব্যাটারি বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স যদি ভি হয়, তার মানে আমরা বলতে পারি এই অংশে যদি ভি হয়, এই অংশে ভোল্টেজ বা পোটেনশিয়াল হচ্ছে 0। তার মানে কি? তার মানে তো কি ভি মাইনাস 0, সেখান থেকেই তো কি ভি পাই, তাই না? পোটেনশিয়াল ডিফারেন্স 0। তো এখানে ভি মানে এখানেও ভি, এই অংশেও ভি। যতক্ষণ না কোনো এলিমেন্ট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কি প্রতিটা পয়েন্ট ভি হবে। আচ্ছা, তো এই পয়েন্টে যেহেতু 0, এইগুলাও 0, এগুলাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0। এরপর কি হবে? এরপর তো একটা এলিমেন্ট পাইলো, তাই না? তাহলে 0 থেকে চেঞ্জ হয়ে কি হবে? ভি হবে। এখানেও ভি হবে, এখানেও ভি হবে। এখন বিষয় হচ্ছে তারপর তো আরেকটা এলিমেন্ট পেলো, কিন্তু বিষয় হচ্ছে এই এলিমেন্টের মধ্যে কি ভোল্টেজ ডিফারেন্সের কিছু আছে? মানে এই এলিমেন্টে ভোল্টেজ ডিফারেন্স কেন হবে? এই ভি থেকে এখানে গেলে চেঞ্জ হতে পারতো, অথবা এই যে এই ভি এখানে গেলে অন্য কোনো একটা চেঞ্জ, অন্য কোনো একটা ভি ড্যাশ হওয়া উচিত ছিল, কিন্তু কেন হলো না? হলো না এই কারণেই যে এইখানে এখনো আমার চার্জ জমা হওয়া শুরু হয়নি। যদি এখানে চার্জ জমা হইতো, এভাবে এভাবে প্লাস থাকতো আর এখানে এখানে এভাবে যদি মাইনাস থাকতো, এর নিজস্ব একটা ভোল্টেজ ডিফারেন্স মনে করো এক্স থাকতো, বুঝছো? তখন কি হতো? তখন এই যে এই পাশে যে ভি ছিল, এই ভিটা চেঞ্জ হয়ে কোনো একটা ভি মাইনাস এক্স এ কনভার্ট হয়ে যেত, অথবা ভি প্লাস এক্স এ কনভার্ট হয়ে যেত। বাট এখনো ইনস্ট্যান্টেনিয়াস অবস্থায় এখনো এই যে প্লাস প্লাস মাইনাস মাইনাস এইসব এখনো আসা শুরু হয়নি। এই জন্য আমরা বলতে পারি এইখানে যে ভি, এই পাশেও সেম ভি, বুঝছো? তার মানে দেখো, এই যে আমার এখানে একটা ক্যাপাসিটর ছিল, এই ক্যাপাসিটরের এই পাশেও ভি, এই পাশেও ভি। তার মানে আসলে ক্যাপাসিটর থাকা না থাকা একই কথা, কারণ ওই এলিমেন্টের এক পাশে ভি আর এক পাশে ভি এর মানে কি? একটা স্ট্রেট যে লাইন বা একটা সরল একদম কোনো এলিমেন্ট বিহীন যে তার, সেই তারের ক্ষেত্রে এই প্রপার্টিটা আমরা দেখতে পারি। সেই তারের ভোল্টেজ সব জায়গায় কি? সব জায়গায় সমান। তো এখানেও যেহেতু সেম সিচুয়েশনটা তৈরি হয়েছে, একদম লম্বা একটা তারের মতো যেখানে কোনো এলিমেন্টই থাকে না, তাই আমরা বলতে পারি এই যে অংশটাতে, এই অংশটাতে আসলে কিছুই নাই, এই অংশটাতে আসলে একটা শুধুমাত্র একটা তারই আছে, ক্যাপাসিটরের কিছুই নাই, শুধুমাত্র একটা তারই আছে। এটা চিন্তা করতে পারো এই অংশে, বুঝতে পেরেছো? তার মানে এটা একটা কি? এটা একটা শর্ট সার্কিট। আমাদের এইখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে শর্ট সার্কিট, শর্ট সার্কিট। এখন বলো, শর্ট সার্কিটে কি কারেন্ট পাস হয়?
অবশ্যই হবে। কারেন্ট মনে করে এখান থেকে তৈরি হয়ে এদিক দিয়ে পুরা বর্তনী পার করে আবার এখানে এভাবে সার্কুলেট করতে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। স্টেট ওয়ান হলো কেবলমাত্রই যখন আমি কি করলাম, সুইচটা অন করলাম, জাস্ট সুইচটা অন করছি, টাইম খুব একটা পার হয়নি। এখন মনে করো সুইচ অন করার পর টাইম অনেকক্ষণ পার হয়ে গিয়েছে। তো আমি ধরে নিলাম টি ইকুয়াল টু কোন একটা সার্টেন অনেকক্ষণ পার হয়ে গিয়েছে, ঠিক আছে, একদম ইনস্ট্যান্ট নাই, অনেকক্ষণ পার হয়ে গেছে, ইনফিনিটির সময়। তো ইনফিনিটির সময়ে কি হবে? আমরা জানি ক্যাপাসিটর কি করে, চার্জ ধরে রাখে, বাট ইনফিনিটির সময় পর ধরে রাখে। এই কথাটা অ্যাড করে নেওয়া উচিত, বা এই কথাটা অ্যাড করে চিন্তা করা উচিত আমাদের, বুঝছো? তো এরকম ব্যাটারি আঁকালাম, ক্যাপাসিটরের সাথে অলওয়েজ একটা রোধ থাকেই। এখন কি হবে? এই ব্যাটারি থেকে কি হচ্ছে, শক্তি বা এনার্জি এই ক্যাপাসিটরে চলে যাচ্ছে, বাট ক্যাপাসিটরে ট্রান্সফার হয়ে যাচ্ছে। কতক্ষণ পর্যন্ত ট্রান্সফার হবে? আমার এটা যদি পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য যদি ভি হয়, ততক্ষণ পর্যন্ত এনার্জি ট্রান্সফার হইতে থাকবে যতক্ষণ না এর অ্যাক্রসেই, আমার ক্যাপাসিটরের অ্যাক্রসেও পোটেনশিয়াল ডিফারেন্স ভি হবে। তার মানে আমার যদি এইখানে ভি হয় আর এইখানে যদি জিরো হয়, ক্যাপাসিটরের আশেপাশেও এইখানে ভি হবে, এইখানে জিরো হবে, বুঝছো? এরপরেই আসলে আমাদের কি সম্ভব, এখানে সব প্লাস চার্জ জমা হবে, আর এই পাশে সব কি মাইনাস চার্জ জমা হবে এই ব্যাটারি থেকে, বুঝছো? কারণ ব্যাটারির এই পাশেও কি পজিটিভ প্রান্ত, আর এই যে ছোট কোণাটা কি নেগেটিভ প্রান্ত। বুঝতে পেরেছো? এখন বলো, এই সার্কিটে কি কারেন্ট পাস হবে? এই সার্কিটে কিন্তু কারেন্ট পাস হবে না। কেন হবে না? কারণ কারেন্ট শুধুমাত্র পাস করে কোথা থেকে কোথায়? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে তো কারেন্ট পাস করে, তাই না? তো আমাকে বলো, তোমার এইখান থেকে কি এখানে কারেন্ট পাস হবে? হবে না, কারণ এইখানে ভোল্টেজ যা, এইখানেও ভোল্টেজ তাই। সুতরাং কারেন্ট কি হবে? কারেন্ট পাস হবে না। এই সার্কিটে আমাদের কোনো কারেন্ট বা তড়িৎ প্রবাহিত হবে না। এখন তড়িৎ যদি প্রবাহিত না হয়, তাহলে এই সার্কিটটাকে কিভাবে লেখা যায়? তড়িৎ যদি প্রবাহিত না হয়, তাহলে আমি এইভাবে লিখতে পারি যে এই সার্কিটটা আসলে ক্যাপাসিটরের আশেপাশে কাটা, এটা বলতে পারি, তাই না? এই সার্কিটটা আসলে এই যে এইখানে কাটা, এইখানে কাটা, এইখানে লাইন নাই, বুঝছো? এইখানে আমাদের তারের অংশ নাই, এখানে কাটা। তো এখানে যদি কাটা হয় আর কারেন্ট যেহেতু পাস হচ্ছে না, তাহলে কি এই রেজিস্ট্যান্স, এই যে এই রেজিস্টরটা কি এখানে আঁকানোর প্রয়োজন আছে? যেহেতু কারেন্ট পাস হচ্ছে না রেজিস্টরের অ্যাক্রসে, তার মানে এই রেজিস্টরটাও আঁকানোর প্রয়োজন নাই। এই জন্যই তোমার ক্যাপাসিটরের সাথে আসলে টি সমান যখন ইনফিনিটি টাইম চলে যায়, মানে একটা সার্টেন টাইম পার হয়ে যায়, তখন আসলে ক্যাপাসিটরের সাথে কোনো রেজিস্টর আসলে থাকে না, মানে রেজিস্টরের আসলে তো কোনো কাজই নাই ওইখানে, ওই জন্য ক্যাপাসিটরের সাথে রেজিস্টর আঁকানো হয় না। বাট সব ক্যাপাসিটরের সাথে আসলে একটা রেজিস্টর থাকে, বুঝছো? যখন জাস্ট সুইচটা অন করা হলো, তখন কিন্তু একটা রেজিস্টর থাকবে এবং তখন কিন্তু কারেন্ট পাস হবে। কিন্তু একটা সার্টেন সময় পর ওই ক্যাপাসিটরের মধ্যে, মানে ওই ক্যাপাসিটরটা যেই তারে অবস্থিত, সেই তার বরাবর কোনো কারেন্ট পাস হবে না। এই কনসেপ্টটাই আমাদের জানা জরুরি ছিল। তো আমরা যদি ছোট্টখাটো কিছু কোয়েশ্চেন আগে প্র্যাকটিস করি বুয়েটের কোয়েশ্চেন সলভ করার আগে, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তো মনে করো আমাদের এই একটা সার্কিট, এখানে ক্যাপাসিটর আছে, তার সাথে মনে করো রেজিস্টর আঁকাই দিলাম, নিচে আরেকটা রেজিস্টর আছে, আর এইখানে মনে করো আমাদের একটা ব্যাটারি লাগানো আছে।
এখন আমি দুইভাবে কোয়েশ্চেনটা করব, ঠিক আছে? আর আমাদের আর, এটা মনে করো আর দিলাম, এটা মনে করো আর, এইটার ক্যাপাসিটেন্স সি, আর এটার ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি। এখন আমাকে কোয়েশ্চেন দেওয়া থাকলো দুইভাবে। প্রথম কোয়েশ্চেন, যখন জাস্ট সুইচ অন করা হয়েছে, জাস্ট সুইচ has been turned on, তখন কি ঘটবে? তো জাস্ট সুইচ যখন অন করা হয়েছে তখন তো আমরা জানি ক্যাপাসিটরের মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, তাই না? তার মানে আমার কি, আমার এই ব্যাটারি দিয়ে, এটা ব্যাটারি পজিটিভ নেগেটিভ, এই পজিটিভ দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, এই কারেন্ট এদিক দিয়ে পাস করবে, এইখানে যে I1 হবে, দেন কি এদিক দিয়ে এখানে যে কি হবে, এখানে যেও I1ই হবে, যেহেতু রেজিস্টর সেম, এই জন্য সেম পরিমাণ কারেন্টই কি হবে, দুই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। বুঝছো? তো এখন যদি আমাকে বলে যে, এই কোয়েশ্চেনটা দিয়ে যদি বলতো যে এই আর এর মধ্যে, ভোল্টেজ ডিফারেন্স কত, এই আর এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত, তখন আমরা তাহলে কি করতাম? কারেন্ট ডিভাইডার রুল দিয়ে এখান থেকে কারেন্টটা বের করে নিতাম, I1টা বের করে নিতাম, তারপর কি লিখতাম, V ইকুয়াল টু I1 ইন্টু আর, এভাবে লিখতাম, তাই না? আবার যদি বলতো এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত, সেম ভাবে কিন্তু আমরা বের করে ফেলতাম। কিন্তু আমার এখন কোয়েশ্চেনে যদি বলা থাকে সাম্য অবস্থায়, মানে টি সমান ইনফিনিটি, আমরা যেটাকে বলতেছি এটাকে আসলে বাংলায় বলে সাম্য অবস্থায়, আর ইংরেজিতে বলা হয় ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেট, বুঝছো? ইকুইলিব্রিয়াম স্টেটে কি ঘটবে? ইকুইলিব্রিয়াম স্টেটে সার্কিটটা কি বলেছিলাম, সার্কিটটা তো কাটা। ইকুইলিব্রিয়াম স্টেটে কি, এই সার্কিটটা তো কাটা, এখানে কাটা, ইকুইলিব্রিয়াম স্টেটে এখানে কাটা, এইখানে কাটা, তাই না? তো শর্টে এভাবে মনে রাখো, ইনস্ট্যান্টেনিয়াস স্টেটে সার্কিটটা হয় শর্ট সার্কিট, ইনস্ট্যান্ট যে স্টেট ছিল, সুইচ ইনস্ট্যান্টলি যে যখন অন করা হলো তখন সার্কিটটা হয় কি, শর্ট সার্কিট। আর ইকুইলিব্রিয়াম স্টেটে বা সাম্য অবস্থায় কি হয়, সাম্য অবস্থায় হয় আমাদের কি, ব্রেক। সাম্য অবস্থায় সার্কিটটা আসলে থাকে না, কাটা সার্কিট বা ব্রেক, সার্কিট, ঠিক আছে? এভাবে মনে রাখতে পারো। তার মানে এখন আমাকে যদি বলে যে এই প্রথম যে তার, এই যে এই তারের অ্যাক্রসে কারেন্ট কত প্রবাহিত হয় সাম্য অবস্থায়, তখন কি লিখবা, I1 ইকুয়াল টু 0, বুঝছো? আর যদি বলে যে, আমাকে যদি বলে যে এই তারের মধ্যে, এই যে এই অংশে বা এই যে এই রোধে ভোল্টেজ কত, এটা যদি আমাকে চায়, তাহলে ভোল্টেজ কি হবে, ভোল্টেজ কিন্তু এই যে ভি হবে। ভোল্টেজ কত হবে, ভোল্টেজ কিন্তু ভি হবে, কারণ এই যে এইখানে ভোল্টেজ ডিফারেন্স, এই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স যা আমার কি, এই অংশে এই যে এই অংশে কি 0 0 0, তাই না? 0, এই যে 0, এই যে ভোল্টেজ ডিফারেন্স কিন্তু কি একই হলো, বুঝতে পেরেছো? একই ভোল্টেজ ডিফারেন্স। সো আমরা যদি আরেকটা সার্কিট আঁকিয়ে তোমাদের দেখাই, এবার মনে করো এরকম একটা সার্কিট আছে, এইটা আমাদের ক্যাপাসিটর, আরেকটা দিলাম, আরেকটা রেজিস্টর আঁকাই দিলাম।
আর কি করা যায়? আর একইটাই দিলাম, একইটাই তো দিয়ে দিলাম মনে হচ্ছে, তাই না? ওই তো, ধরে নাও এই ক্যাপাসিটরের দুই পাশে দুইটা আর, তাহলে কি কোনো পার্থক্য হবে? কোনো পার্থক্য নাই। আমার যদি টি সমান 0 টাইম হয় তাহলে কি হবে? তাহলে এইটা হবে শর্ট সার্কিট। শর্ট সার্কিট, শুধুমাত্র এই লাইনটাই হবে শর্ট সার্কিট, বুঝছো? এটা চিন্তা করবে যে এখান থেকে আসলে এই যে শর্ট সার্কিট, বুঝছো? এখানে কিছু নাই, এখানে জাস্ট একটা লাইন চলে গেছে। আর যদি টি সমান ইনফিনিটি মানে ইকুইলিব্রিয়াম স্টেট হয় তাহলে কি হবে? তাহলে হবে সার্কিট ব্রেক, শুধুমাত্র ওই লাইনটা ব্রেক করবে। তার মানে শুধুমাত্র এই লাইনটাই যে এখানে এখানে কাটা, এইখানে আর এইখানে কাটা, বুঝছো? শুধুমাত্র এইটা এক্সিস্ট করবে, এই বর্তনীটা শুধুমাত্র এক্সিস্ট করবে, নিচের আর এটা শুধুমাত্র এক্সিস্ট হবে, উপরে কিছুই নাই। আমাদের মেইন বর্তনী তখন হবে জাস্ট এইটুকু। সো আশা করি মোটামুটি এইটুকু বুঝছো। এবার আমরা বুয়েটের কোয়েশ্চেনটাতে যদি চলে যাই, এই যে বুয়েটের কোয়েশ্চেনটা এরকম ছিল, তাই না? এরকম একটা সার্কিট ছিল। তো আমাদের এইখানে যে যে ইনফরমেশন দেওয়া আছে সেটা হলো 2 অ্যাম্পিয়ার কারেন্ট, এই যে এখানে ইনপুট হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এইখান থেকে এইদিকে যাচ্ছে, এটাকে বুঝো, ঠিক আছে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট এইখান থেকে এদিকে যাচ্ছে। এই 2 অ্যাম্পিয়ার কিন্তু এই যে অ্যারো সাইন এদিকে দেওয়া আছে, তার মানে এই 2 অ্যাম্পিয়ার এই দিকে যাচ্ছে। এই দেখো উপরে একটা 3 আছে, 3 অ্যাম্পিয়ার এইদিকে যাচ্ছে, 3 অ্যাম্পিয়ারের কারেন্ট এইদিকে যাচ্ছে। আর এইখানে দেখো 1 অ্যাম্পিয়ার আছে, তার মানে কি 1 অ্যাম্পিয়ার এইদিকে যাচ্ছে, বুঝছো? তো এই অনুযায়ী আমরা এই রোধের মধ্যে আগে কত কারেন্ট পাস হয় এটা বের করব, এই রোধের মধ্যেও কত কারেন্ট পাস হয় এটা বের করব, এই রোধের মধ্যেও কত কারেন্ট পাস হয় সেটা বের করব আমরা কেসিএল রুল অ্যাপ্লাই করে, কিরশফস কারেন্ট ল। তাহলে আমাকে একটা কথা বলো, এই যে 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, আগে 2 অ্যাম্পিয়ার হিসাব করো, 2 অ্যাম্পিয়ার এই বর্তনীর দিয়ে ঢুকতেছে, এই যে নোড এই যে জাংশন এখানে কি হচ্ছে, এখানে 2 অ্যাম্পিয়ার আর 3 অ্যাম্পিয়ার ঢুকতেছে। তাহলে 2 আর 3 যদি ঢোকে বার হবে কত অ্যাম্পিয়ার? কিরশফস কারেন্ট ল অনুসারে 2 + 3 = 5 অ্যাম্পিয়ার বার হয়ে যাবে, কিন্তু বুঝছো? 5 অ্যাম্পিয়ার বের হয়ে যাবে। দেন এই 5 অ্যাম্পিয়ার এই রোধের মধ্যে দিয়েও যাচ্ছে, আবার কি এই 1 ওহম রোধের মধ্যে দিয়েও এই 5 অ্যাম্পিয়ারটা যাচ্ছে। যাওয়ার পর এই জাংশনে আসলো, এই জাংশনে এখন আমাকে বের করতে হবে এই রোধের মধ্যে কারেন্ট কত যাচ্ছে আর এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে। তো আমরা একটা জিনিস জানি যে 2 অ্যাম্পিয়ার এদিক দিয়ে বের হচ্ছে আর এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার ঢুকতেছে, তার মানে আরেকটা 1 অ্যাম্পিয়ার হয়তো এর সাথে যুক্ত হয়েছে, যার ফলে এই 1 অ্যাম্পিয়ার আর এই 1 অ্যাম্পিয়ার মিলে এইখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে গিয়েছে। এখন এই দিকে এটা যদি 1 অ্যাম্পিয়ার হয়, যেটা বাইরের দিকে আছে এইদিকে আছে ফর এই জাংশন, আর এখানে যেহেতু 5 অ্যাম্পিয়ার ইনপুট হচ্ছে এই জাংশনে আর 1 অ্যাম্পিয়ার বের হয়ে গিয়েছে, তার মানে অবশ্যই এই ডান সাইড থেকে কত অ্যাম্পিয়ার আবার বার হয়ে যাবে? 4 অ্যাম্পিয়ার বের হয়ে যাবে। তাহলেই তো আমাদের কি ব্যালেন্স হয়ে যাবে, তাই না? আর একটু যদি ক্লিয়ারলি বোঝাই এই জাংশনের ব্যাপারটা, এই জাংশনের ব্যাপারটা একটু ক্লিয়ারলি বোঝাই। এখান থেকে 5 অ্যাম্পিয়ার ইনপুট হচ্ছে এই জাংশনে, 5 অ্যাম্পিয়ার ইনপুট হলো, আর এই জাংশনে দেখো 1 অ্যাম্পিয়ার ইনপুট হলো আর 2 অ্যাম্পিয়ার আউটপুট হলো। তার মানে অবশ্যই এই 1 অ্যাম্পিয়ার সাথে আরেকটা 1 অ্যাম্পিয়ার ছিল, যার ফলে কি আউটপুট 2 অ্যাম্পিয়ার হয়েছে। এখন এই জাংশনে আবার ফিরে আসো, এই জাংশনে 1 অ্যাম্পিয়ার আউটপুট হচ্ছে আর 5 অ্যাম্পিয়ার ইনপুট হচ্ছে, তার মানে অবশ্যই আরেকটা 4 অ্যাম্পিয়ার আউটপুট হয়ে গিয়েছে। তাহলে টোটাল আউটপুট ইকুয়াল টু টোটাল ইনপুট, এটা হচ্ছে না? এই যে তার মানে কি 5 অ্যাম্পিয়ার ইনপুট হলো আর টোটাল 4 অ্যাম্পিয়ার, টোটাল 4 আর 1 মিলে 5 অ্যাম্পিয়ার আবার কি বের হয়ে গিয়েছে। কেসিএল নিয়ম তো এটাই,
যতটুকু কারেন্ট একটা জাংশনে এন্ট্রি হবে ততটুকু কারেন্টে কি ওই জাংশন থেকে বের হয়ে যাবে। অথবা উল্টাভাবে বলা যায় দ্য সাম অফ অল কারেন্ট ইন এ জাংশন ইজ ইকুয়াল টু 0। ইনপুট হোক আউটপুট হোক, ইনপুটকে প্লাস দিয়ে লিখবো আউটপুটকে মাইনাস দিয়ে লিখবো, তাহলে কি ইকুয়াল টু ওই সব ইকুয়াল টু 0। নাকি তোমাদের কেসিএল রুলকে আবার পড়াইতে হবে? কেসিএল রুলটা একটু বই থেকে দেখো, তারপর এই কোয়েশ্চেনটা দেখো, ঠিক আছে? সো আমাদের কি হলো, আমাদের সব কারেন্ট আমরা কি করে ফেলছি, বের করে ফেলছি, ঠিক আছে? কারেন্ট কেন বের করলাম বলো তো? আমাদের বের করতে হবে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তির ফর্মুলা কি? ইউ ইকুয়াল টু কি, হাফ সি ভি স্কয়ার। আমাদের এখানে সি দেওয়া আছে, ক্যাপাসিটেন্স ধারকত্ব দেওয়া আছে 4 মাইক্রোফ্যারাড। এখন আমাদের কি বের করতে হবে? এখন আমাদের এই ধারকের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স, এই যে এইটা, এই ভি মানে কি, ধারকের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স সেইটা বের করতে হবে, বুঝছো? তো আমাদের সি তো দেওয়াই আছে, এখন ভি বের করতে হবে। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তার মানে এ পয়েন্টে বিভব পার্থক্য আমরা ধরলাম ভি এ, বি পয়েন্টে বিভব মানে বিভব পার্থক্য না, শুধু বিভব আর কি, সেটা ধরলাম আমরা ভি বি। এখন এই সার্কিটে আমরা যদি একটা লুপ চালাই এবং আমরা এখন কি অ্যাপ্লাই করব, এখন আমরা অ্যাপ্লাই করব কিরশফস ভোল্টেজ ল বা কেভিএল। তো আমরা যদি এ বিন্দু থেকে যদি লুপটা চালনা করি তাহলে আমরা প্রথমে পাবো ভি এ, তারপর পাবো হচ্ছে কি প্লাস দিয়ে আমরা কি লিখব, 5 ওহম রোধের মধ্যে যে ভোল্টেজ সেটা, প্লাস 1 ওহম রোধের মধ্যে দিয়ে যে ভোল্টেজ এইটা, প্লাস 3 ওহম রোধের মধ্যে দিয়ে যে ভোল্টেজ এইটা, ইকুয়াল টু কি, ইকুয়াল টু আমাদের ভি পি। বুঝতে পেরেছ? তাহলে আমাদের এখন যেটা বের করতে হবে সেটা হলো এই ভি মানে হচ্ছে, এই ভি মানে আসলে এ বি এর মধ্যবর্তী যে ভি, আর ভি এ বি মানে হলো ভি এ মাইনাস কি ভি বি। একে উল্টা লিখলাম, ভি বি মাইনাস ভি এ, এটা হবে, বুঝছো? তো আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে আমরা পাবো ভি বি মাইনাস ভি এ ইকুয়াল টু 5-এর মধ্যে যে ভোল্টেজ, 1-এর মধ্যে যে ভোল্টেজ আর কি 3-এর মধ্যে যে ভোল্টেজ। লেখা ব্যাকা হয়ে গেল, কিছু মনে কইরো না তোমরা। তাহলে এইটাকে আমরা লিখতে পারি ভি এ বি, তাহলে 5-এর মধ্যে দিয়ে যে ভোল্টেজ সেটাকে আমরা কি লিখতে পারি বলো তো? সেটাকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর, ওই ফর্মুলা অনুসারে। তাহলে কারেন্ট তো বের করে ফেলছি, বুঝছো? কারেন্ট কি 5 অ্যাম্পিয়ার ইন্টু কি 5 ওহম, প্লাস 1-এর মধ্যে কি 1 ওহম ইন্টু কি 5 অ্যাম্পিয়ার, প্লাস 3-এর মধ্যে কি 3-এর মধ্যে হলো আমার 3 ওহম ইন্টু কি 1 অ্যাম্পিয়ার। দেখছো, কারেন্ট বের করার উদ্দেশ্যই ছিল এইটা। এইখানে আমরা ভ্যালুগুলো, কারেন্টের ভ্যালুগুলো বসাবো। তাহলে এখান থেকে আমরা কত পাবো, 5 5-এ 25 প্লাস 5 প্লাস 3, তাহলে কত হয় 25 প্লাস 8, 25 আর 8-এ কত হয় 25, 26 27 28 29 30 31 32 33 ভোল্ট। তাহলে আমরা ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, সি এর ভ্যালু পেয়ে গিয়েছি 4 মাইক্রোফ্যারাড, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু ভোল্টেজ কত 33 ভোল্ট। সো এটার রেজাল্ট কত হবে, এখান থেকে দেখো, এখান থেকে 2 আর 4 কাটাকাটি হয়ে 2 থাকবে, তাহলে 2 আর এই 2 আর 33 গুণ করলে কত হয়
3 দুগুণ 6, 3 দুগুণ 6 আর ইন্টু 10⁻⁻6। এটাই হলো আমাদের রেজাল্ট, এইটাই আমাদের অ্যান্সার।